নওগাঁর কথা ভাবলেই কি চোখে ভাসে বলুন তো? দিগন্তজোড়া সবুজ ধানের ক্ষেত, তাই না? এই জন্যই তো একে বলা হয় বাংলাদেশের শস্য ভাণ্ডার। কিন্তু এই যে সবুজ চাদর, এর নিচেই কিন্তু লুকিয়ে আছে পুরো এক অন্য জগৎ। সাম্রাজ্য, প্রাচীন বিশ্ববিদ্যালয় আর হারানো রাজ্যের এক মহাকাব্য। মজার ব্যাপার হলো নওগাঁ নামটার মানেই কিন্তু নতুন গ্রাম। কিন্তু কি হবে যদি আপনাদের বলি যে এই আপাত নতুন গ্রামের আড়ালেই লুকিয়ে আছে বহু বহু পুরনো এক সভ্যতার গল্প? আজ আমরা ঠিক সেই রহস্যটাই উন্মোচন করতে চলেছি। চলুন একটা জার্নিতে বের হওয়া যাক। নওগাঁর ইতিহাসের গভীরে ডুব দেব, যেখানে মাটির প্রত্যেকটা স্তর যেন এক একটা নতুন জগতের দরজা খুলে দেবে আমাদের সামনে। তো আজকের নওগাঁকে আমরা কিভাবে চিনি? বাংলাদেশের কৃষি অর্থনীতির একটা পাওয়ার হাউস হিসেবে, তাই না? রাজশাহী বিভাগের এই জেলা ধান, গম আর পাটের জন্য ভীষণ বিখ্যাত। আচ্ছা, এটা কিন্তু জেলা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পায় ১৯৮৪ সালে। কিন্তু এর আসল পরিচয় সেটা শুধু কৃষিতে সীমাবদ্ধ না, একদমই না। তো আমাদের এই ঐতিহাসিক খনন কাজটা শুরু করা যাক একেবারে ওপরের স্তরটা থেকে, মানে সবচেয়ে কাছের অতীত দিয়ে। আমরা সোজা চলে যাচ্ছি সুলতানি আমলে, আর মুখোমুখি হতে চলেছি এক অসাধারণ স্থাপত্য কীর্তির। এই যে দেখছেন, এটাই হলো কুসুম্বা মসজিদ। এর আরেকটা অসাধারণ নাম আছে, জানেন? বাংলার কালো মানিক। নামটা দেওয়া হয়েছে এর অনন্য পাথরের কাজের জন্য। ১৫৫৮ থেকে ১৫৫৯ সালের মধ্যে তৈরি এই মসজিদটা সুলতানি আমলের স্থাপত্যের যে কি চমৎকার একটা নিদর্শন, তা বলে বোঝানো যাবে না। এর সবচেয়ে আকর্ষণীয় দিকটা কি জানেন? এর স্থাপত্যশৈলী। ভাবুন একবার, সেই সময়ে উত্তর ভারতে যখন বিশাল দুর্গের মতো পাথরের ইমারত তৈরি হচ্ছে, ঠিক তখনই কিন্তু বাংলায় জন্ম নিচ্ছে একদম অন্যরকম একটা স্টাইল। আর কুসুম্বা মসজিদ ঠিক তারই এক জীবন্ত প্রমাণ। এখানে ইটের ব্যবহার, ওই যে বাঁকানো কার্নিশ আর একাধিক গম্বুজ, সবকিছু মিলিয়ে একে একটা সম্পূর্ণ আলাদা পরিচয় দিয়েছে। আর জানেন তো, এমন অসাধারণ জায়গার সাথে কিন্তু সবসময় সুন্দর কিছু লোককথা জড়িয়ে থাকে। এখানেও আছে। বলা হয় যে এটা নাকি কোনো মানুষ তৈরি করেনি, বরং ফেরেশতারা এক রাতের মধ্যে এই অবিশ্বাস্য স্থাপনাটি তৈরি করে ফেলেছিলেন। এই গল্পটা থেকেই বোঝা যায় স্থানীয় মানুষের কাছে সাংস্কৃতিক গুরুত্ব আর শ্রদ্ধার ঠিক কতটা গভীর। আচ্ছা, এবার চলুন আরও গভীরে যাওয়া যাক। ওপরের স্তর তো দেখা হলো, এই সুলতানি আমলের ঠিক নিচেই লুকিয়ে আছে পাল সাম্রাজ্যের এক প্রায় ভুলে যাওয়া শিক্ষা কেন্দ্রের অবিশ্বাস্য ইতিহাস। আমরা আসলে এমন একটা সময়ের কথা বলছি যখন এই নওগাঁ অঞ্চলটা শুধু শস্য উৎপাদনের জন্য বিখ্যাত ছিল না, ছিল জ্ঞানের এক বিশাল কেন্দ্র। এখানে ছিল একের পর এক প্রাচীন মহাবিহার। এগুলোকে আজকের দিনের আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে তুলনা করা যেতে পারে। আর এর মধ্যে অন্যতম সেরা একটা উদাহরণ হল জগদ্দল মহাবিহার। পাল রাজা রামপাল একাদশ শতকের একেবারে শেষের দিকে এটা প্রতিষ্ঠা করেছিলেন। আর এটা ছিল মূলত বজ্রযান বৌদ্ধ ধর্ম চর্চার একটা খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু ভাববেন না যে জগদ্দল একা ছিল, একদমই না। এটা ছিল সেই সময়ের সেরা ৫টা মহাবিহারের একটা নেটওয়ার্কের অংশ। কোনগুলো? নালন্দা, বিক্রমশিলা, সোমপুর আর অদন্তপুরী। ভাবা যায়, এই সবগুলো প্রতিষ্ঠান ছিল রাষ্ট্রীয় তত্ত্বাবধানে, আর পণ্ডিতরা এদের মধ্যে খুব সহজেই যাতায়াত করতে পারতেন। এর ফলে যে কি অসাধারণ একটা জ্ঞানভিত্তিক সমাজ তৈরি হয়েছিল তা কল্পনাও করা কঠিন। কিন্তু দুঃখের বিষয় হল, জগদ্দলের এই গৌরব খুব বেশি দিন টেকেনি। একাদশ শতকের যাত্রা শুরু হলেও ১২০৭ সালের দিকে বাইরের আক্রমণে এটা পরিত্যক্ত হয়ে যায় আর শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। আর এটাই ছিল সেই মহান বৌদ্ধ শিক্ষা কেন্দ্রগুলোর মধ্যে সবশেষ যার পতন ঘটেছিল। তো আমরা আরও গভীরে যাচ্ছি। এবার আমরা নওগাঁর ইতিহাসের একেবারে গোড়ায়, মানে একদম ভিত্তিমূলে পৌঁছে গিয়েছি, যেখানে লুকিয়ে আছে এক প্রাচীন রাজ্যের গল্প। এবার কিন্তু আমরা হাজার হাজার বছর পেছনে চলে যাচ্ছি, এমন এক সময়ে যখন এই পুরো অঞ্চলটা ছিল একটা প্রচণ্ড শক্তিশালী রাজ্যের কেন্দ্র। এই রাজ্যটার নাম ছিল পুণ্ড্রবর্ধন। এর রাজধানী ছিল পুণ্ড্রনগর, যেটাকে আমরা আজকে মহাস্থানগড় নামে চিনি। এর প্রাচীনত্ব ঠিক কতটা তা বোঝানোর জন্য শুধু একটা তথ্যই যথেষ্ট। মহাভারতের মতো প্রাচীন গ্রন্থেও কিন্তু এর উল্লেখ পাওয়া যায়। ৭ম শতাব্দীতে বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েনসাং যখন এই অঞ্চলে আসেন,
তিনি যা দেখেছিলেন তা ছিল এক কথায় অবিশ্বাস্য। তিনি তার ভ্রমণ কাহিনীতে লিখে গেছেন যে এখানে তখন প্রায় ২০টা বৌদ্ধ বিহার ছিল আর ৩,০০০-এরও বেশি ভিক্ষু ছিলেন। ভাবুন তো একবার, সেই সময়ে এই অঞ্চলের জ্ঞান আর ধর্মচর্চার পরিধিটা ঠিক কতটা বিশাল ছিল। আর এই তথ্যটা থেকেই কিন্তু বোঝা যায় যে পুণ্ড্রবর্ধন ছিল দারুণ একটা বহুত্ববাদী বা প্লুরালিস্টিক সমাজ। মানে এখানে বৌদ্ধ, জৈন, হিন্দু সব ধর্মের মানুষ একসাথে বসবাস করত। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দিই, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের যিনি গুরু ছিলেন, সেই আচার্য ভদ্রবাহু, তিনিও কিন্তু এই পুণ্ড্রবর্ধনে জন্মেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, এই যে এত সুদূর অতীত, এটা আজকের দিনের সাথে কিভাবে যুক্ত? এই ইতিহাস কি শুধুই ধ্বংসাবশেষের মধ্যে চাপা পড়ে আছে, নাকি এটা আজও আমাদের মাঝে জীবন্ত? আসলে এই হাজার হাজার বছরের ইতিহাস কিন্তু শুধু বইয়ের পাতায় বা প্রত্নতাত্ত্বিক কোনো স্থানে সীমাবদ্ধ নেই, একদমই না। এর চিহ্ন আজও আমাদের দৈনন্দিন জীবনে একেবারে চোখের সামনেই রয়েছে। এই সংখ্যাটার দিকে একবার তাকান, ৫। খুব সাধারণ একটা সংখ্যা মনে হচ্ছে, তাই না? কিন্তু এর পেছনে লুকিয়ে আছে আমাদের একটা জাতীয় প্রতীকের গল্প। একদম ঠিক। আমাদের বাংলাদেশের ৫ টাকার নোটটা হাতে নিলেই দেখবেন সেখানে কুসুম্বা মসজিদের ছবি দেয়া আছে। তার মানে বাংলার কালো মানিক শুধু ইতিহাসের একটা অংশ হয়েই থেমে থাকেনি, এটা আমাদের জাতীয় পরিচয়েরও একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তাহলে পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক। আমাদের এই যে ঐতিহাসিক খনন, এখান থেকে আমরা কি পেলাম? আমরা মূলত ৩টা একদম স্পষ্ট স্তর দেখতে পেলাম। সবচেয়ে নিচে মানে ভিত্তিতে রয়েছে লৌহযুগের রাজ্য পুণ্ড্রবর্ধন। তার ঠিক ওপরে আছে পাল আমলের জ্ঞানচর্চার কেন্দ্র জগদ্দল, আর একেবারে ওপরে আছে সুলতানি আমলের স্থাপত্যরত্ন কুসুম্বা মসজিদ। আর এই অঞ্চলের গুরুত্ব কিন্তু শুধু জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ নেই, এটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। এই নওগাঁতেই কিন্তু রয়েছে সোমপুর মহাবিহার, যা ১৯৮৫ সাল থেকেই একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর জগদ্দল মহাবিহারও কিন্তু সেই স্বীকৃতির পথেই এগিয়ে চলেছে, এখন আছে টেন্টেটিভ লিস্টে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আচ্ছা, এই নওগাঁর মতোই এমন আরও কত নতুন গ্রাম সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো তাদের খুব সাধারণ একটা নামের আড়ালে লুকিয়ে রেখেছে প্রাচীন সভ্যতা আর বিস্ময়কর সব ইতিহাস। হয়তো আমাদের চারপাশটা একটু অন্য চোখে দেখলেই সেই সব লুকানো রহস্যের সন্ধান আমরাও পেয়ে যেতে পারি।